বাংলাদেশের 4 রাজধানী শ্রীমঙ্গল, যার নাম শুনলে চোখের সামনে বেশি ওঠে অন্তহীন সবুজ চা বাগান আর কুয়াশা ঢাকা সকাল। 1854 সালে ব্রিটিশ আমলে প্রথম চা বাগান গড়ে উঠেছিল এখানে, আর সেই থেকে শ্রীমঙ্গল বাংলাদেশের চা শিল্পের হৃৎপিণ্ড। এই সবুজের রাজ্য পেরিয়ে আমরা পৌঁছাবো মাধবপুর লেক, পাহাড়ি ডালের মাঝখানে তৈরি হওয়া বিশাল জলধারা, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চা শিল্পের পানির চাহিদা মেটাতে নির্মাণ করা হয়েছিল। এখন এটি এক মনোরম পর্যটন স্পট, যেখানে সূর্যের লাল কমলা আলো পানিতে ঝিকিমিকি করে। তারপর আমরা যাব সিলেটের আধ্যাত্মিক ইতিহাসে শাহপরান মাজারে, যিনি ইসলাম প্রচার ও মানব সেবায় জীবন উৎসর্গ করেছিলেন। সবশেষে আমরা পৌঁছাবো শাহজালালের মাজারে। 1303 সালে ইয়েমেন থেকে আগত এই মহান সুফি সাধক সিলেটের মানুষের হৃদয়ে আজও শান্তি, ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক। জাফলং ভ্রমণ শেষে কিভাবে শ্রীমঙ্গল যাবেন এবং কোথায় থাকবেন সেই অভিজ্ঞতাও শেয়ার করব আপনাদের সঙ্গে। চলুন শুরু করি এই মনোমুগ্ধকর ভ্রমণ। জাফলংয়ের সৌন্দর্য মন ভরে গেল, আমাদের যাত্রা এখানে শেষ নয়। এবার রওনা হলাম শ্রীমঙ্গলের পথে। তবে তার আগে আত্মাধিক আবেশে ভরা সিলেট শহরের 2 মহাপীর হযরত শাহপরান ও হযরত শাহজালালের মাজার ভ্রমণ করব। প্রথমে আমরা পৌঁছালাম শাহপরানের মাজারে। তিনি ছিলেন হযরত শাহজালালের ভাতিজা ও শিষ্য, যিনি ইসলাম প্রচারের জন্য এসেছিলেন ইয়েমেন থেকে। কথিত আছে সিলেট বিজয়ের সময় তিনি তার চাচার সঙ্গে অংশ নিয়েছিলেন এবং পরে পাহাড়ের কোলে এই স্থানে বসবাস শুরু করেন। এখানে এসে আপনি দেখতে পারবেন নিরিবিলি পরিবেশ, ভক্তদের প্রার্থনা আর স্থানীয়দের আত্মীয়তা। তবে মাজারের ভিতরে ক্যামেরা নেওয়া নিষেধ, সেই জন্য ভিতরের ভিডিও করতে পারি না, যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এরপর আমরা এলাম হযরত শাহজালাল এর মাজারে। 1400 শতকে ইসলাম প্রচারের জন্য যিনি এসেছিলেন এই অঞ্চলে, তার নাম আজও মানুষের হৃদয়ে শ্রদ্ধায় উচ্চারিত হয়। 1303 সালে সিলেট বিজয়ের পর তিনি এখানে স্থায়ী হন। ইয়েমেন থেকে আসা এই মহান সুফি সাধক তার 360 জন সহচর সহ পুরো অঞ্চলে ইসলাম প্রচারের অসামান্য ভূমিকা রাখেন। শাহজালাল মাজারের এক পাশে রয়েছে একটি পবিত্র পুকুর, যা শত শত বছর ধরে মানুষের শ্রদ্ধা ও বিস্ময়ের কেন্দ্র। কথিত আছে এখানে থাকা গজার মাছগুলোকে কেউ ধরতে বা ক্ষতি করতে পারে না। এগুলোকে জালালি মাছ বলা হয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই মাছগুলো মাজারের পুকুরেই বসবাস করছে। দর্শনার্থীরা এখানে এসে মাছকে খাদ্য দেয়, যা আত্মাধিক দান বা সওয়াব হিসাবে ধরা হয়। পুকুরের শান্ত পানিতে সাঁতার কাটা এই মাছগুলো যেন স্মরণ করিয়ে দেয় শাহজালালের সময়কাল, ইতিহাস আর সেই আধ্যাত্মিক আবহাওয়া, যা আজও সিলেটের মানুষের জীবনের সঙ্গে মিশে আছে। আর এই মাছগুলো দর্শনার্থীদের কাছে আলাদা আকর্ষণ। চারপাশে পুরনো স্থাপত্য আর মানুষের মুখে মিশে থাকা এক ধরনের শান্তির ছোঁয়া আপনাকে মুগ্ধ করবেই। জাফলং থেকে সিলেট শহরে বাস ভাড়া প্রায় 150 থেকে 200 টাকা। সিলেট শহরে অটোরিকশা বা সিএনজি শাহপরান ও শাহজালাল মাজারে গেলে 150 থেকে 200 টাকা পড়বে। সিলেট থেকে শ্রীমঙ্গল বাস ভাড়া প্রায় 200 থেকে 300 টাকা। মোট আনুমানিক খরচ পড়বে জনপ্রতি 500 থেকে 700 টাকা। স্থানীয়দের বিশ্বাস এগুলো সাধারণ কবুতর নয়, বরং পীর সাহেবের আশীর্বাদ পুষ্ট পাখি। মাজারে আসা ভক্তরা এই কবুতরদের খাবার দেন এবং এটিকে একটি নেক কাজ বা সওয়াবের কাজ হিসাবে মনে করেন। জালালি কবুতর দেখতে সাধারণ কবুতরের মতো হলেও এদের আকার একটু ছোট, পালক তুলনামূলক উজ্জ্বল এবং স্বভাব শান্ত। এরা মাজারের প্রাঙ্গণ ছেড়ে অন্যত্র যায় না, প্রজন্ম থেকে প্রজন্ম এখানে বসবাস করছে। কিছু ইতিহাসবিদ মনে করেন এই কবুতরগুলো শাহজালাল এর আগমনের সময় উপহার হিসেবে দেওয়া হয়েছিল এবং মাজার এলাকায় বছরের পর বছর ধরে প্রজনন হয়েছে। আধ্যাত্মিক এই ভ্রমণ শেষে আমরা যাত্রা শুরু করলাম শ্রীমঙ্গলের পথে। সামনের গন্তব্য চা বাগানের শহর, প্রকৃতির কুলঘেরা শ্রীমঙ্গল। সিলেট শহর থেকে শ্রীমঙ্গল আসতে সাধারণত সময় লাগে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। রাস্তার দুপাশে চা বাগান, পাহাড়ের ছায়া আর গ্রামীণ দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই। আমরা বিকালের দিকে রওনা দিয়েছিলাম আর আস্তে আস্তে সূর্য ঢেলে পড়েছে পশ্চিমে। শ্রীমঙ্গলে এসে দেখি সন্ধ্যা হয়ে গেছে এবং তখনই বুঝলাম আজকের রাতে কোথায় থাকবো সেটাই আমার প্রথম চ্যালেঞ্জ। অনেক খোঁজাখুঁজির পর কোনো রিসোর্ট পাওয়া গেল না, তাই সিদ্ধান্ত নিলাম গ্রিন লেফ গেস্ট হাউসে থাকার। শহরের কেন্দ্রে অবস্থিত এই হোটেলটি খুঁজে পাওয়া খুবই সহজ, আর চারপাশে রেস্টুরেন্ট, বাজার এবং পর্যটন কেন্দ্রগুলো খুব কাছাকাছি। হোটেলের লবি খুবই পরিপাটি, আর সেখানে কাঠের ডিজাইনের সোফা ও গ্লাস টেবিল সাজানো। দেওয়ালে শ্রীমঙ্গলের প্রকৃতি ও চা বাগানের ছবি ঝোলানো, যা দেখলে মনে হয় যেন পুরো শহরের আবহাওয়াটুকু ধরা আছে এই ছোট্ট জায়গায়।
এছাড়াও ইনডোরে বিভিন্ন হস্তশিল্প ও কাঠামো সাজানো ছিল, যেমন বাঁশের তৈরি সাজসজ্জা, মাটির হাতের কাজ আর কাঠের শোপিস, যা স্থানীয় সংস্কৃতির সৌন্দর্য ফুটিয়ে তোলে। ভেতরে আলাদা স্মোকিং জোন রয়েছে, যাতে ধূমপায়ীরা নির্দিষ্ট জায়গায় আরাম করে বসতে পারেন। সবচেয়ে মজার বিষয় হলো লবির এক পাশে দাবা খেলার জন্য আলাদা কর্নার, যেখানে বসে আপনি বন্ধু বা পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন ভ্রমণের ফাঁকে। এমন অ্যাক্টিভিটি জোন সত্যি প্রশংসনীয়। রেগুলার ভাড়া সাধারণত 2500 থেকে 3000 টাকার মধ্যে এসি রুমের জন্য, কিন্তু আমাদের ভাগ্য ভালো, অফারে আমরা পেলাম মাত্র 2200 টাকায় একটি সুন্দর এসি রুম। রুমে ঢুকে প্রথমে যেটা ভালো লাগলো সেটা হলো এর পরিচ্ছন্নতা। সাদা বিছানার চাদর, নরম বালিশ এবং কাঠের ফার্নিচারের সঙ্গে হালকা উষ্ণ রঙের ওয়াল পেইন্ট, দেখলেই আরাম লাগছিল। বাথরুমও ছিল একদম পরিষ্কার, গরম পানির সুবিধা, ভালো মানের টয়েল আর বেসিক টয়লেটিস দেওয়া হয়েছিল। হোটেলের বাইরে ছোট্ট একটি বাগান আছে, যেখানে রং বেরঙের ফুল আর বসার বেঞ্চ রাখা। রাতে হালকা লাইটিং এর কারণে বাগানটি দেখতে রোমান্টিক ও শান্ত লাগে। শহরের কোলাহলের মাঝেও এখানে দাঁড়ালে যেন একটু নিরিবিলি অনুভূতি পাওয়া যায়। সামনের রাস্তায় অপর পাশে রয়েছে কয়েকটি ছোট চায়ের দোকান, যেখানে বসে গরম চায়ের কাপে চুমুক দিয়ে শ্রীমঙ্গলের রাত উপভোগ করাও দারুণ অভিজ্ঞতা। গ্রিন লেফ গেস্ট হাউসে এক রাত কাটানোর পর সকালে উঠে নাস্তা সেরে রওনা হলাম শ্রীমঙ্গলের আসল সৌন্দর্য উপভোগ করার উদ্দেশ্যে। আজকের প্রথম গন্তব্য মাধবপুর লেক। সকালবেলা শ্রীমঙ্গল শহরের রাস্তা তুলনামূলক শান্ত, আর হালকা কুয়াশার মধ্যে চা বাগানের সুবাস যেন আরো মন ভরিয়ে দেয়। মাধবপুর লেকের পথে যেতে গেলে শ্রীমঙ্গলের চা বাগান আপনার প্রথম সঙ্গী হবে। যতদূর চোখ যায় সবুজ গালিচার মতো ছড়িয়ে আছে চা গাছ। মাঝে মাঝে দেখা মিলবে চা শ্রমিকদের, তাদের হাতে বাঁশের ঝুড়ি আর মাথায় সাদা লাল কাপড় বাঁধা। রাস্তার বাঁক ঘুরলে যেন নতুন এক পেন্টিং খুলে যায়। পাহাড়ের ডালের চা গাছ, মাঝে মধ্যে আকাশ থেকে নেমে আসা হালকা কুয়াশা আর পাখির ডাক। শ্রীমঙ্গলের চা বাগান শুধু প্রাকৃতিক নয়, ইতিহাস আর অর্থনীতিতে সমৃদ্ধ। ব্রিটিশ আমল থেকেই এখানে বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয়েছিল, আর এখন বাংলাদেশ চা উৎপাদনের অন্যতম কেন্দ্র শ্রীমঙ্গল। প্রায় আধা ঘন্টা পথ আসার পর পৌঁছে গেলাম বিখ্যাত সাদ্দাম টি স্টলে। এখানকার চা যেন শ্রীমঙ্গলের প্রতীক, সুগন্ধি, টেস্টি আর গরম ধোয়া ওঠা। সবচেয়ে জনপ্রিয় হলো মাল্টি লেয়ার চা, যেখানে এক কাপের ভিতর কয়েকটি রং ও স্বাদের লেয়ার থাকে। চিনি, দুধ আর পাতার নিখুঁত মিশ্রণে তৈরি। এখানে দাঁড়িয়ে গরম চায়ের কাপে চুমুক দিয়ে চারপাশের দৃশ্য দেখা সত্যি প্রশান্তিদায়ক। চা বিরতি শেষে আবার যাত্রা শুরু করলাম। পথে পড়লো লাওয়াছড়া জাতীয় উদ্যানের গেট। গেট পেরিয়ে না গেলেও রাস্তার দুই পাশে উঁচু উঁচু গাছ, বনভূমি, গভীর সবুজ আর মাঝে মাঝে পাখির ডাক আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে। এখানে যদি সময় থাকে তবে কয়েক ঘন্টা থেমে প্রকৃতির মাঝে হাঁটাহাঁটি করা এক অসাধারণ অভিজ্ঞতা হতে পারে। তবে আমাদের কাছে সময় না থাকায় আমরা এটার ভিতরে প্রবেশ করি নাই। লাওয়াছড়া শুধু বন নয়, এখানে আছে বিরল প্রজাতির বানর, পাখি আর নানা ধরনের গাছপালা, যা বাংলাদেশে আর কোথাও সহজে দেখা যায় না। লাওয়াছড়া উদ্যানের গেট পার হওয়ার পর রাস্তা আরো সুন্দর হয়ে ওঠে। দুই পাশে বিশাল চা বাগান, মাঝে মাঝে ছোট ছোট টিলা আর পাহাড়ি রাস্তা। বাঘগুলো যেন আপনাকে এক একটা ছবির ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে। মাঝে মাঝে দেখা মিলে বড় বড় গাছ এবং রেল লাইনের। মাঝে মাঝে এমনও হতে পারে যে রেলগাড়ি চলে আসছে, যা দেখতে খুবই অসাধারণ লাগছে। সবুজের ভিতর ট্রেন। পথে দেখা মিলতে পারে আনারসের বাগান, কাজু বাদাম আর গ্রামের শিশুদের হাসি খুশি মুখ। কোথাও কোথাও চা শ্রমিকদের সারি সারি দাঁড়িয়ে পাতা তুলছে। তাদের গায়ের পোশাক ও ঝুড়ি যেন সবুজের মাঝে রঙের ছোঁয়া যোগ করছে। রাস্তার দুপাশে সৌন্দর্য, তাই ভ্রমণটা বেশ আরামদায়ক লাগে। আর প্রায় 20 থেকে 25 মিনিট পরে মাধবপুর লেকের প্রবেশদ্বার চোখে পড়বে। শ্রীমঙ্গল শহর থেকে মাধবপুর লেকের দূরত্ব প্রায় 20 থেকে 25 কিলোমিটার। যাওয়ার জন্য আপনি সিএনজি, মোটর বাইক, মাইক্রোবাস বা প্রাইভেট কার নিতে পারবেন। সিএনজি ভাড়া এক পথে 300 থেকে 400 টাকা, রিটার্ন সহ 700 থেকে 800 টাকা। মোটর বাইক ডে আওয়ার করলে প্রায় 600 থেকে 800 টাকা। মাইক্রোবাস গ্রুপে গেলে 2 থেকে 2500 টাকা পুরো ট্রিপের জন্য। যাত্রার সময় লাগে প্রায় 40 থেকে 50 মিনিট, তবে পথে ছবি তোলা বা বিরতির মিলে সময় আরও বেশি লাগতে পারে। আর এখানে প্রবেশের জন্য কোনো টাকা লাগে না, তবে নিজস্ব গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্কিংয়ের জন্য কিছু টাকা দিতে হয়।
আমরা গাড়ি পার্কিং এ রেখে কিছুটা সময় পায়ে হেঁটে মাধবপুর লেকের খুব কাছাকাছি চলে আসছি। একটু হাঁটলেই সামনেই চোখে পড়বে মাধবপুর লেক, আর তার পাশেই চা বাগানের দৃশ্যগুলো সুন্দর দেখা যাচ্ছিল, যা দেখে মনোমুগ্ধকর এবং সুশান্ত মনে হচ্ছিল। অবশেষে আমরা পৌঁছে গেলাম মাধবপুর লেকে। প্রবেশদ্বার পেরিয়েই সামনে দেখা মিলল পাহাড়ের কোলে বিস্তৃত বিশাল লেকের পানি একদম শান্ত, আকাশের রং ঠিক যেন আয়নার মতো প্রতিফলিত হচ্ছে লেকের বুকে। চারপাশে উঁচু নিচু পাহাড় আর সবুজের মাঝে হঠাৎ খোলা জলরাশি, প্রথম দর্শনে মন ভরে যায়। লেকের চারপাশে পায়ে হাঁটার জন্য রাস্তা আছে, যা পাহাড়ের গা বেয়ে উপরে নিচে চলে গেছে। হাঁটতে হাঁটতে কখনো পাশের ডালে চা বাগান, কখনো ছোট ঝর্ণার দ্বারা দেখতে পাবেন। পথে ছায়া দেওয়ার গাছের নিচে বসে একটু বিশ্রাম নেওয়ারও সুযোগ আছে। পায়ে হেঁটে পুরো লেক ঘুরে দেখতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। তবে ছবি তোলা আর প্রাকৃতিক সৌন্দর্য ডুবে গেলে সময়ের হিসাব হারিয়ে ফেলবেন। মাধবপুর লেক মূলত ব্রিটিশ আমলে চা বাগানের পানি সংরক্ষণের জন্য তৈরি হয়েছিল। পরে ধীরে ধীরে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়। লোকজন বলে স্থানীয় রাজাদের সময় আশেপাশের পাহাড়ির ঝর্ণা থেকে পানি এনে এখানে জমা রাখা হতো চা চাষ ও স্থানীয়দের প্রয়োজন মেটাতে। আজও লেকের চারপাশে পুরনো কিছু পাথরের গাঁথনি দেখা যায়, যা সেই সময়ের নির্মাণ শৈলীর সাক্ষী। শ্রীমঙ্গলের সবচেয়ে সুন্দর লেক এটি, মাধবপুর লেক। খুবই সুন্দর এবং স্বচ্ছ পানি, এবং এখানে আসলে দেখা যাবে নীল রঙের শাপলা ফুল। লেকের উপরে পাহাড়ে উঠলে পুরো মাধবপুর লেক যেন চোখের সামনে খুলে যায়। নীল সবুজ পানির ফাঁকে ছোট ছোট উপদ্বীপের মতো সবুজ জমি, চারপাশে পাহাড়ের গায়ে সারি সারি চা বাগান, আর দূরে নীল আকাশের সাথে মিশে যাওয়া পাহাড়ের রেখা। পাহাড়ের ডালে দাঁড়িয়ে এই দৃশ্য দেখলে মনে হয় প্রকৃতির সবচেয়ে সুন্দর রঙের প্রিন্টটা যেন এখানে মিশে গেছে। তো শ্রীমঙ্গল আসলে অবশ্যই চেষ্টা করবেন এই লেকের সৌন্দর্য উপভোগ করার জন্য। দেশি পর্যটকদের পাশাপাশি অনেক বিদেশি ভ্রমণ পিপাসু এখানে আসেন। বিদেশিরা সাধারণত এখানে শান্ত পরিবেশ, পাখির ডাক এবং পাহাড়ি বাতাস উপভোগ করতে ভালোবাসেন। অনেকে ট্রেকিং করে লেকের আশেপাশের পাহাড়ি গ্রাম ঘুরে দেখেন, স্থানীয় চা শ্রমিকদের সাথে কথা বলেন। দেশি পর্যটকদের কাছে এটি একদিনের পিকনিক স্পটের মতো। বন্ধু পরিবার নিয়ে সবাই মিলে ছবি তোলা, নৌকা ঘোরা যদি মৌসুমের চালু থাকে, আর চা বাগানে হাঁটাহাঁটি করে সময় কাটানো যায়। লেকের স্বচ্ছ নীল জলরাশি দেখে মনটা একদম অস্থির হয়ে উঠল। যদিও এখানে সাঁতার কাটা আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ, তবু পানির ডাক যেন আমাকে টেনে নিয়ে গেল। বন্ধুরা মিলে একে একে নেমে পড়লাম ঠান্ডা পানিতে। পানি গায়ে লাগতে মনে হলো আমি যেন ফিরে গেছি সেই নির্ভেজাল শৈশবে, যখন গরমের ছুটিতে গ্রামের পুকুরে বা নদীতে ঘন্টার পর ঘন্টা সাঁতার কাটতাম। শৈশবের মতোই পানিতে ভেসে থাকা, ডুব দিয়ে আবার মাথা তুলে সূর্যের আলোয় চোখ মেলাই এক অদ্ভুত প্রশান্তি ছিল। চারপাশে পাহাড় আর চা বাগানের সবুজ, উপরে নীল আকাশ আর নিচে নীল লেকের জল। এই দৃশ্যের মাঝে খেলতে খেলতে সময় কেটে যাচ্ছিল, টেরই পাইনি। বন্ধুদের হাসি, পানির ছিটে আর সেই পুরনো দিনের মতো দুষ্টুমি, সব মিলিয়ে মনে হচ্ছিল আমরা যেন কিছুক্ষণের জন্য দায়িত্বহীন, চিন্তামুক্ত এক জগতে ফিরে এসেছি। পানির ঠান্ডা স্পর্শ শুধু শরীর ঠান্ডা করেনি, মনে এনে দিয়েছে এক অদ্ভুত স্বস্তি, যেন এই লেক আমাদের সেই হারিয়ে যাওয়া শৈশবটুকুকে ফিরিয়ে দিয়েছে। মাধবপুর লেকের সৌন্দর্য আবহাওয়ার সাথে বদলে যায় প্রতিনিয়ত। কখনো হঠাৎ করে নামা বৃষ্টি পুরো এলাকা ধূসর করে দেয়, চারপাশে পাহাড় যেন কুয়াশার চাদরে ডেকে এক রহস্যময় রাজ্যে পরিণত হয়। সেই সময় লেকের পানি এত শান্ত থাকে যেন প্রকৃতিও কিছুক্ষণ নিঃশ্বাস ধরে আছে। বৃষ্টির পরে যখন সূর্যের আলো ধীরে ধীরে মেঘের আড়াল ভেদ করে বের হয়, তখন তার সোনালী রশ্মি পানির উপর পড়ে ঝলমলে আভা তৈরি করে। পানি তখন যেন গলিত সোনার মতো চকচক করে, আর বাতাসে ভেসে আসে ভেজা মাটির গন্ধ।
এমন মুহূর্তে মনে হয় প্রকৃতি যেন নিজ হাতে একটি নতুন ছবি এঁকে দিল। আবার কখনো আকাশ মেঘলা থাকে, পাহাড়ের রং হয় গাঢ় সবুজ, লেকের পানি হয়ে যায় গভীর নীল সবুজ, বাতাসে বেশি আসে ঠান্ডা শীতলতা, যা মনকে এক অদ্ভুত প্রশান্তি দেয়। পাহাড়, চা বাগান আর নীল জলরাশির এই রঙের খেলা চোখকে বারবার নতুন করে মুগ্ধ করে। এখানে দাঁড়ালে সত্যি মনে হয় প্রকৃতির প্রতিটি মুহূর্ত যেন নতুন করে সাজানো, নতুন এক গল্প বলার জন্য তৈরি। যতবারই আসি ততবারই এই লেক তার সৌন্দর্যের অন্য এক রূপ নিয়ে আমাকে স্বাগত জানায়। চা শ্রমিকরা সারি সারি সবুজ চা বাগানের ভেতরে কাজ করছে, হাতে ঝুড়ি ঝুলিয়ে তারা নরম হাতের ছোঁয়ায় চা পাতা তুলছে। প্রতিটি পাতা যেন তারা যত্ন করে বেছে নিচ্ছে, তারপর মেপে মেপে বড় ঝুড়িতে ডালছে। একটু পরে সেই ঝুড়িগুলো গাড়িতে তোলা হচ্ছে। সব মিলিয়ে এক অসাধারণ ভ্রমণ, যা দেখতে চোখে লাগে মনোমুগ্ধকর। পাহাড়ের ডালে সাজানো এই দৃশ্য যেন এক জীবন্ত চিত্রকর্ম। এমন সুন্দর মুহূর্ত উপভোগ করতে করতে শেষ হয়ে গেল আজকের ভ্রমণ গল্প। তো অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভ্রমণ ভিডিও দেখার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।